আইসিসির এটা কি নিয়ম রে ভাই? টি-20 বিশ্বকাপের এটা কি ফরম্যাট রে ভাই? 20 দলের টুর্নামেন্ট, 4টা গ্রুপে খেলা হবে প্রথম পর্বে, প্রতি গ্রুপে 5টি করে দল, সবাই সবার সঙ্গে খেলবে এবং প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন রানার্স আপ এই 2টা করে দল পরের রাউন্ডে উঠবে। 4 দোকানে 8টা দলকে আবার 2 গ্রুপে ভাগ করা হবে সুপার এইটসে, সবাই সবার সঙ্গে নিজ গ্রুপে খেলবে। 2 গ্রুপ থেকে 2 দোকানে 4টা দল সেমিফাইনাল উঠবে, বিজয়ীরা ফাইনাল খেলবে। এই মোটা দাগে এই ফরম্যাট। এই ফরম্যাটে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা এই প্রথম পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ রানার্স আপের আলাদা কোনো তাৎপর্য না থাকাটাই সমস্যাটা। এই আইসিসির 8টা দলকে সিডিংস করে দেওয়ার কারণে এর ফলশ্রুতিতে কি হয়েছে জানেন? সুপার এইটসে যে 8টি দল উঠেছে তাদের যে 2টা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে, সেই 2টা গ্রুপ হয়ে গেছে ইমব্যালেন্সড এই টুর্নামেন্টের পারফরমেন্স বিবেচনায়। প্রথম পর্বের 4 গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন যারা হয়েছে, ভারত, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, এই 4টা দলই সুপার এইটসে এক গ্রুপে পড়ে গিয়েছে। এবং প্রথম পর্বে যেই 4 গ্রুপের 4টা দল গ্রুপ রানার্স আপ হয়েছে, সেই শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, তারা পড়ে গিয়েছে এক গ্রুপে। এটা হলো, এটা প্রথম পর্বের যেই ম্যাচে তাদের পারফরমেন্স, সেইটার প্রতিফলন তো সুপার এইটসের এই গ্রুপিংয়ের ক্ষেত্রে থাকলো না। আবার ধরেন হচ্ছে গিয়ে এইখানটাতে আইসিসি যে সিডিংস করে দিয়েছে, ওইখানে তাদের বদলে কোনো দল যদি উঠে, যেমন অস্ট্রেলিয়া ওই গ্রুপ থেকে জিম্বাবুয়ে উঠেছে, জিম্বাবুয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর রানার্স আপ হিসেবে উঠেছে, এটা কোনো হিসাব না। হিসাব হচ্ছে ওই গ্রুপ থেকে সিডিংস করে রেখেছিল শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়াকে, এখন অস্ট্রেলিয়া বাদ পড়েছে, ওই জায়গায় জিম্বাবুয়ে উঠেছে, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়ার জায়গাটা নিয়েছে, যাক ওইটা নিয়ে ব্যাপক গোলমাল টোলমাল রয়েছে। সো এই যে ফরম্যাটটা, সেইটা আমার কাছে হচ্ছে গিয়ে ট্রু রিফ্লেকশন প্রথম পর্বের খেলার, সেটা পরবর্তীতে থাকছে বলে আমার কাছে মনে হচ্ছে না সুপার এইটসের গ্রুপিংয়ের ক্ষেত্রে। এটা আসলে একটা ভূমিকাই দিলাম। এই আলোচনাটা ওই গ্রুপিং ট্রুপিং এইসব কিছু নিয়ে নয়, আলোচনাটা ফেভারিট র্যাঙ্কিং নিয়ে। টি-20 বিশ্বকাপের ফেভারিট র্যাঙ্কিং আমরা একটা করেছিলাম ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে। হ্যাঁ, যে বিশ্বকাপে বাংলাদেশ নেই, যে বিশ্বকাপে বাংলাদেশ নেই, যে বিশ্বকাপে বাংলাদেশ নেই, এই হাহাকার আমাদের সবসময়ই থাকবে স্টিল। তারপরে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম। এখন যখন প্রথম পর্বটা শেষে সুপার এইটস পর্বটা শুরু হচ্ছে, তখন আরেকটা ফেভারিট র্যাঙ্কিং করি। সারপ্রাইজিংলি ফেভারিট র্যাঙ্কিংটা আসলে অত সারপ্রাইজিং না, এলোমেলো যে হয়ে গেছে, ওলটপালট হয়ে গেছে, ওইটা সারপ্রাইজিং না। সারপ্রাইজিং হচ্ছে গিয়ে 2টা পজিশন একই রয়ে গিয়েছে। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে যেই ফেভারিট র্যাঙ্কিং ছিলাম, সেখানে জাস্ট 2টা পজিশন একই রয়ে গিয়েছে। সেই 2টা পজিশনের মধ্যে একটা দেশের অবস্থান মনে হয় অত সারপ্রাইজিং না, কিন্তু আরেকটা দেশেরটাও কি একটু সারপ্রাইজিং। আসুন, টি-20 বিশ্বকাপের সুপার এইটস পর্ব শুরু হওয়ার আগে নট আউট নমনে একটা ফেভারিট র্যাঙ্কিং, সেটা আপনি আপনার সঙ্গে মিলিয়ে নিতে পারেন। পেছন থেকে শুরু করছে 8 নম্বরে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের প্রতি হয়তো ফেয়ার হয় না যে তারা যেই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, বিদায় করিয়ে দিয়েছে, পরবর্তীতে শ্রীলঙ্কাকে হারিয়েছে, কোনো ম্যাচ তারা হারেনি, 3 ম্যাচ জয়, একটা বৃষ্টির কারণে বেশি গিয়েছে, তাদেরকে 8 নম্বরে রাখাটা একটু আনফেয়ার মনে হতে পারে। কিন্তু আমার এই র্যাঙ্কিংটা হচ্ছে কি, শিরোপা জিতবে কারা, একদম ট্রফি জয়ের, কারা এখান থেকে ধরেন সুপার এইট থেকে সেমিফাইনালে যাবে তাও নয়। সো শিরোপা জয়ের হিসাব করলে এই 8 দলের মধ্যে আমার সম্ভাবনা সবচেয়ে কম আসলে জিম্বাবুয়েরই মনে হয়। তারা অলরেডি দুর্দান্ত অ্যাচিভ করে ফেলেছে সুপার এইটসে উঠে, স্পেশালি এরকম টাফ গ্রুপ থেকে স্পেশালি অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়ে যদি জিম্বাবুয়ে এখান থেকে সেমিফাইনাল যেতে পারে সুপার এইটস থেকে, সেইটাও অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। কিন্তু ফেভারিট র্যাঙ্কিংয়ে তাদেরকে আমি 8 নম্বরেই রাখছি। আগে যে ফেভারিট র্যাঙ্কিংটা করেছিলাম টপ 10, ইনফ্যাক্ট সেখানে টপ 10-এর মধ্যেই জিম্বাবুয়ে ছিল না। 7 নম্বরে আমি রাখছি ইংল্যান্ডকে, যাদেরকে আমি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে 3 নম্বরে রেখেছিলাম। কিন্তু ইংল্যান্ডের এই ওয়ার্ল্ড কাপে পারফরমেন্সটা মোটেই আপ টু দ্য মার্ক না। ওয়েস্ট ইন্ডিজের কাছে তো তারা হেরেছেই, নেপালের কাছেও তারা হারতেই পারতো, এমনকি ইতালির কাছেও তারা হারতেই পারতো, স্কটল্যান্ডকে শুধুমাত্র হারিয়েছে। তবে তাদের পারফরমেন্সটা ইংল্যান্ডের নট আপ টু দ্য মার্ক। আমার মনে হয় যে তাদের খেলাটা যদি অনেক রেস করতে না পারে, তাহলে তাদের সেমিফাইনালে যাওয়াটাই কঠিন হবে, শিরোপা জয় তো আরও অনেক অনেক কঠিন। ইংল্যান্ডকে তাই আমি 7 নম্বরে রাখছি। 6 নম্বরে পাকিস্তান, এবং এইটাই হচ্ছে গিয়ে একটা র্যাঙ্কিং ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেও তাদেরকে আমি 6 নম্বরে রেখেছিলাম। পাকিস্তান তাদের গ্রুপে এইখানটাতে প্রথম ম্যাচটা জিতে তাদের কষ্ট করতে হয়েছে, তবে ভারতের বিপক্ষে তাদের হারতে আবার অতটা কষ্ট হয়নি, সহজেই তারা হেরে টেরে গিয়েছে। পাকিস্তানের এই টিম, আমি বলেছিলাম যে একটা গাট ফিলিং আমার আছে যে টিমটা অনেক ভালো করবে, বেশ কিছু দিয়ে যাবে, সেই গাট ফিলিংটা আমার এখনো আছে। আমার এখনো মনে হয় যে পাকিস্তান এই জায়গাটা থেকে এই সুপার এইট থেকে সেমিফাইনাল পর্যন্ত অন্তত পক্ষে যাবে, ফাইনালও পর্যন্তও যেতে পারে। আরেকটা ভারত পাকিস্তান ম্যাচ দেখার একটা আকাঙ্ক্ষার জায়গা থেকেও আমি আসলে এই কথাটা বলছি। কিন্তু
সত্যিকার অর্থে তাদের যে মাঠের পারফরমেন্স সেইটা আসলে নাম্বার 6 এর উপরে ফেভারিট র্যাঙ্কিংয়ে ওঠানোর মতো না। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও তারা ওই নাম্বার 6 পজিশনটাতেই ছিল। নাম্বার 5 ওয়েস্ট ইন্ডিজ, যাদের টুর্নামেন্টের আগে আমি 9 নম্বরে রেখেছিলাম। সেই ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্স এই ওয়ার্ল্ড কাপে তারা গ্রুপ পর্বে 4টা ম্যাচ খেলেছে, তারা 4টাই জিতেছে। হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম ইংল্যান্ড বাকি দলগুলো অত শক্তিশালী না, বাট স্টিল তারপরেও জিতেছে। তো ওয়েস্ট ইন্ডিজ যেরকম অধারাবাহিক, সেই ওয়েস্ট ইন্ডিজের জন্য এই পারফরমেন্সটা ভালো এবং তাদেরকে একটা টিম হিসেবে পারফর্ম করছে সেইটা মনে হচ্ছে। ফলে এই ক্যারিবিয়ানদের পক্ষে সত্যিকার অর্থে আমি জানি না 2টা ওয়ার্ল্ড কাপ তারা জিতেছে, 3rd ওয়ার্ল্ড কাপ ব্যাট করাটা সম্ভব হবে কিনা। এই কনসিস্টেন্সি ধরে রাখাটা একটু বেশি চ্যালেঞ্জিং। আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজকে একটু আগে তারা মানে গিয়ারটাতে পিক করে ফেললো কিনা, মানে তারা আর কি 6 গিয়ারে চলে গেল কিনা, ওইটা একটা কনসার্নের জায়গা। বাট তারা খুব ভালো খেলছে, যে কারণে 9 নাম্বার থেকে ওয়ার্ল্ড কাপ শুরুর আগে ফেভারিট র্যাঙ্কিং ছিল, এখন তাদেরকে আমি 5 নাম্বারে তুলে নিয়ে আসছি। 4 নম্বরে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড কিন্তু আফগানিস্তানকে বিদায় করে দিয়েছে, মানে আফগানিস্তানকে তো হারিয়েছেই, ওই গ্রুপ থেকেও তারা যখন এসেছে, গত ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট আফগানিস্তান, তারা সাউথ আফ্রিকার কাছে ম্যাচ হারিয়েছে। বাট নিউজিল্যান্ডের ওভারঅল পারফরমেন্স কিন্তু আসলে ইমপ্রেসিভ এবং আইসিসি টুর্নামেন্টে তারা যে বড় ভালো খেলে এইটার প্রমাণ তারা এইখানটাতে আবারও রাখলো। এখন তারা আপাত লক্ষ্য নিশ্চিতভাবেই হবে সুপার 8 থেকে সেমিফাইনাল যাওয়ার, কিন্তু এই যে মিচ সেন্টারের যে দলটা রয়েছে তাদের উপরে আসলে তাদের টপ 4 এর মধ্যে আমাকে রাখতেই হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে তাদের পারফরমেন্সের কারণে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নিউজিল্যান্ডকে আমি 7 নম্বরে রেখেছিলাম। 3 নম্বরে শ্রীলঙ্কা, যাদেরকে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমি 8 নম্বরে রেখেছিলাম। সেই শ্রীলঙ্কার পারফরমেন্স কিন্তু আসলে খুবই ইমপ্রেসিভ। জানি লাস্ট ম্যাচে তারা জিম্বাবুয়ের কাছে হেরেছে তো, বাট স্টিল ওভারঅল শ্রীলঙ্কার পারফরমেন্সটা আমার কাছে মনে হয় যে বেশ ইমপ্রেসিভ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা জিতেছে, হোম ক্রাউডের সাপোর্টটা নিয়ে তারা পারফর্ম করছে। পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, তাদের এই সঙ্গে বোলিং ইউনিট খুব ভালোই সব মিলে হচ্ছে। শুধুমাত্র ওই পাথিরানা ইঞ্জুরির কারণে ছিটকে যাওয়াটা, ওইটা আসলে তাদের একটা সেটব্যাক। বাট স্টিল শ্রীলঙ্কা যেহেতু সুপার 8 এর ম্যাচগুলো তাদের ঘরের মাটিতেই খেলবে, আমি এক্সপেক্ট করছি যে শ্রীলঙ্কা সেমিফাইনাল পর্যন্ত অন্তত পক্ষে যাবে। সেই জন্য টুর্নামেন্টের শুরুতে তাদের 8 নম্বরে রাখলেও সুপার 8 এর আগে তাদেরকে আমি 3 নম্বরে রাখছি। 2 নম্বরে সাউথ আফ্রিকা, যাদের টুর্নামেন্টের শুরুতে আমি 4 নম্বরে রেখেছিলাম। সাউথ আফ্রিকার পারফরমেন্সও কিন্তু মাইটি ইমপ্রেসিভ। তারা 4টা ম্যাচ খেলে 4টা জিতেছে। এই 4 ম্যাচে 4 জয় তো ধরেন ভারতও 4টায় 4টা জিতেছে, ধরেন ওয়েস্ট ইন্ডিজও 4টায় 4টা জিতেছে, কিন্তু এই সাউথ আফ্রিকার জয়টা বেশি ইমপ্রেসিভ কেন? আপনার জিম্বাবুয়েরটাও ইমপ্রেসিভ ডেফিনেটলি, ওইটা ডাউট নেই, কিন্তু সাউথ আফ্রিকার এই গ্রুপটা ছিল গ্রুপ অফ ডেথ। যেইখানটাতে আফগানিস্তান ছিল, সেইখানটাতে হচ্ছে কি নিউজিল্যান্ড ছিল। সেই 2টা দলকে হারানো, স্পেশালি আফগানিস্তানের বিপক্ষে তারা যে ডাবল সুপার ওভারে জিতেছে, সেইটা সাউথ আফ্রিকাকে আলাদা একটা কনফিডেন্স দিয়েছে বলে আমার কাছে মনে হয়। এবং গতবার যে তারা জিততে পারেনি টি-20 ওয়ার্ল্ড কাপটা, ফাইনালে ভারতের কাছে একটুর জন্য হেরে গিয়েছিল, এইবার নিশ্চয়ই একটু ব্যবধানটা ঘুচিয়ে তারা আরেক ধাপ সামনে এগিয়ে ওয়ার্ল্ড কাপটা জিততেই চাইবে। টুর্নামেন্টের শুরুতে তাদের 4 নম্বরে রাখলেও আমি সুপার 8 এর আগে সাউথ আফ্রিকাকে 2 নম্বরে রাখছি। এবং 1 নম্বরে ভারত, টুর্নামেন্টের শুরুতেও ছিল, সুপার 8 এর আগেও রয়েছে। এইটা আমার কাছে মনে হয় যে খুব একটা মানে কি বলা চলে, সারপ্রাইজিং না। যদিও ভারতের এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স যে খুব ভালো তা নয়, 4টা ম্যাচই তারা জিতেছে। তবে যেমন ধরেন তারা ওই যে ইউএসএর বিপক্ষে খুব নড়বড়ে ছিল, লাস্ট ম্যাচটাতেও যে তারা খুব ভালোভাবে জিততে পেরেছে, মানে এই বিষয়টা ওইরকম মানে নয়। বরং পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাতে তারা অনেক সাবলীল ছিল, তারা অনেক বেশি হচ্ছে গিয়ে মনে হয়েছিল ভারতের মতো করে খেলছে। আই এম শিওর যে সুপার 8-এ ওই পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই তো গ্রুপ পর্বে সবচেয়ে চ্যালেঞ্জ ছিল। সুপার 8 এখন তারা তাদের পারফরমেন্সে বারটা আরও রেস করবে, তারা আরও ভালো ক্রিকেট খেলবে। এবং যেই টিম ভারতের ঘরের মাটিতে তারা খেলছে, পাকিস্তান যদি মুখোমুখি না হতে হয় তাহলে তাদেরকে শ্রীলঙ্কা যেতে হবে না সেমিফাইনাল বা ফাইনালেও। সো সবকিছু মিলিয়ে টুর্নামেন্টের শুরুতে যেমন শিরোপা জয়ের জন্য, শিরোপা ধরে রাখার জন্য, হোম টিম হিসেবে প্রথম দল হিসেবে শিরোপা জেতার জন্য এবং শিরোপা ডিফেন্ড করা প্রথম টিম হিসাবে ভারত যেমন টুর্নামেন্টের শুরুতে আমার 1 নম্বর ফেভারিট ছিল, টুর্নামেন্টের এই সুপার 8-এর আগেও নট আউট নোমানের 1 নম্বর ফেভারিট ভারতের হয়ে গিয়েছে। তাহলে নট আউট নোমানের ফেভারিট র্যাঙ্কিংয়ে সুপার 8-এর আগে টি-20 বিশ্বকাপের র্যাঙ্কিংটা হচ্ছে গিয়ে এরকম: 1 নম্বরে ভারত, 2 নম্বরে সাউথ আফ্রিকা, 3 নম্বরে শ্রীলঙ্কা, 4 নম্বরে নিউজিল্যান্ড, 5 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ, 6 নম্বরে পাকিস্তান,
7 নম্বরে ইংল্যান্ড এবং 8 নম্বরে জিম্বাবুয়ে। এই ফেভারিট র্যাঙ্কিংয়ের সঙ্গে আপনারা তো আর পুরোটা একমত হবেন না। আমারই তো দেখেন না টুর্নামেন্টের আগের যে র্যাঙ্কিং করছিলাম সেখান থেকে জাস্ট 2টা এখন পর্যন্ত আছে। 1 নম্বরে ভারত এবং 6 নম্বরে পাকিস্তান। আপনি কোথায় আপনার দ্বিমত, কোথায় আপনি একমত জানাতে পারেন।